শুভেচ্ছা ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে অনেক দিন পর ক্লাস 8 বিজ্ঞান ক্লাসটা নিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা কি করব, জীবের বৃদ্ধি ও বংশগতি নিয়ে আলোচনা করব। জীবের বৃদ্ধি কেন হয়? জীব মাত্রই তাদের বৃদ্ধি হবে, না হলে সে তো বিলুপ্ত হয়ে যাবে। তোমরা দেখো মানব জাতির ইতিহাস হাজার বছরে ইয়ার আফটার ইয়ার তার বেঁচে আছে, তো এটা বংশবৃদ্ধি ছাড়া সম্ভব না। তো জীবে দুই ধরনের জীব আছে, এক নিম্নজাত জীব আর হলো অনুন্নত জীব আর উন্নত জীব, বহুকোষী জীব। অনুন্নত জীব হলো ধরো ব্যাকটেরিয়া, ভাইরাস, এরা হলো সাধারণত অ্যামাইটোসিস পদ্ধতিতে দ্বিবিভাজনের মাধ্যমে কোষের দ্বিবিভাজন ঘটে এবং দ্বিবিভাজনের মাধ্যমে তারা তাদের বংশবৃদ্ধি ঘটায়। কিন্তু বহুকোষী প্রাণীতে বিভাজন প্রক্রিয়াটা এত সহজেই সম্পন্ন হয় না, তাদের দুইটা পদ্ধতি লাগে, একটা হচ্ছে মাইটোসিস আর একটা মিওসিস। এখন মাইটোসিস পদ্ধতি সাধারণত দেহকোষে ঘটে এবং মিওসিস হলে জনন কোষে ঘটে। মাইটোসিস কেন হয়? এই জন্য হয় যে কারণ এই বিভাজনের মাধ্যমে একটা গাছ কিংবা একটা প্রাণী ধীরে ধীরে বড় হতে থাকে এবং সাধারণত মাইটোসিস পদ্ধতিতে একটি কোষ বিভাজিত হয়ে 4টি কোষে উৎপন্ন হয়। মাইটোসিস পদ্ধতিটা একটি জটিল পদ্ধতি, এটা উদ্ভিদের কাণ্ডে, ভ্রূণে, ভ্রূণমুকুলে, পাতায় হয়ে থাকে। তো আমরা দেখতে পাবো যে মাইটোসিস পদ্ধতিটা প্রথমে ধাপ হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসে আবার 5টা ধাপ আছে, সেটা হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখন আসি প্রোফেজে। প্রোফেজে আমরা কী দেখছি? নিউক্লিওলাস, নিউক্লিয়াস, ক্রোমাটিন জালিকা, সাইটোপ্লাজম। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে পরের পর্যায়ে তোমার প্রোফেজে, এটাই হলো সবচেয়ে দীর্ঘ। এখানে আস্তে আস্তে পানি শোষিত হয়ে যায়, পানি শোষিত হয়ে যায়, ক্রোমোজোমগুলো স্পষ্ট হয় এবং ক্রোমাটিন জালিকাগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়, নিউক্লিওলাসটা স্পষ্ট করে দেখা যায় এবং এটা হলো তার প্রথম অবস্থা এবং এখানে সে বিভাজনের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকে। দ্বিতীয় অবস্থায় দেখো সেন্ট্রোমিয়ারগুলো দেখা যাচ্ছে এবং ক্রোমোজোমগুলো দুই ভাগে ভাগ হয়ে দুইটা মেরুতে অবস্থান করছে। এটা হলো তোমার প্রোফেজের শেষ মানে একদম শেষ পর্যায়ে। প্রোফেজের পরে আসছে হচ্ছে তোমার প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। এখন আসো প্রোমেটাফেজে সে কী করে? নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায় এবং কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটা মেরু তৈরি হয়। এই যে এইগুলো দেখছো সেন্ট্রোমিয়ারগুলো, এরা একটা মেরু তৈরি করে। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত তারা মেরু তৈরি করে এবং স্পন্ডল তন্তু দ্বারা তারা যেটাকে বলবো আমরা অ্যাস্টারে, এটার দ্বারা তারা কি করে? ক্রোমোজোমগুলোকে দুই দিকে টানতে থাকে এবং দেখা যায় যে কী করা হয়, দেখো প্রোমেটাফেজে কী করে এরা তোমার ভি আঁকে, তোমার দেখতে পারো ছবিতে এখানে। তারা এই যে দেখো মেরু, স্পন্ডলতন্তু, ক্রোমোজোম এবং সেন্ট্রোমিয়ার কী করছে? দুই দিকে ক্রোমোজোমগুলোকে দুই পাশে ভাগ করে দুটা সেন্ট্রোমিয়ার একটা ক্রোমোজোমকে দুই ভাগে ভাগ করে দুই মেরুতে নিয়ে চলে আসছে এবং এখানে দেখো তারা একদম সজ্জিত হয়ে গেছে, দুই ভাগে ভাগ হয়ে এখানে দুটা মেরু হয়ে তারা অ্যাস্টার গ্রন্থি তৈরি, অ্যাস্টার রশ্মি তৈরি করেছে এবং স্পন্ডল তন্তুগুলো আস্তে আস্তে ক্রোমোজোমগুলোকে টানছে, দুই দিকে টানছে। তখন ফলে একটা ক্রোমোজোম সমভাবে দ্বিবিভাজিত হয়ে সজ্জিত হয়ে তার দুই দিকে চলে আসবে। এবার মেটাফেজ পদ্ধতিতে আমরা দেখব যে একেবারে স্পন্ডলতন্ত্রগুলো একদম দুপাশে টেনে তাদেরকে নিয়ে যাচ্ছে এবং ক্রস হয়ে, যেগুলো কি জানো, সেটা হলো ক্রোমোজোমগুলো এখন ভাগ হয়ে তারা একদম চলে যাচ্ছে দুই মেরুতে। এবং দেখো পরে অ্যানাফেজে দেখো কি আছে, কেউ এল শেপে আছে এবং কেউ ভি শেপে আছে, কেউ আই শেপে আছে, তারা কিন্তু চলে যাচ্ছে যার যার মেরুতে এবং দুইটা মেরুতে যে মাঝখানে একটা বিভাজন রেখা তৈরি করছে, যেটাকে বলবো আমরা কোষ পর্দা। এবং পরবর্তীতে টেলোফেজে দেখো কোষ পর্দা ছোট্ট একটা ওই ক্রোমোজোমগুলো দুটা মেরুতে চলে গেছে, একটা ছোট নতুন নিউক্লিওলাস তৈরি হয়েছে এবং নিউক্লিওলাসকে ঘিরে যে নতুন মাত্র যে ক্রোমোজোমগুলো হলো তারা ঘিরে ফেললো এবং একটা নতুন নিউক্লিয়াস গঠন করে মাঝখানে একটা ঝিল্লি দ্বারা দুইটা নতুন কোষের উৎপন্ন করলো এবং দেখো এখানে দুটো নতুন জীবকোষ তৈরি হয়ে গেল, মাঝখানে একটা পর্দা তৈরি হচ্ছে। এটা হলো টেলোফেজ পর্যায় এবং টেলোফেজ পর্যায়ে হচ্ছে তোমার একেবারে তারা অপেক্ষা করছে কখন তারা বিভাজিত হবে। এবং অ্যামাইটোসিস পদ্ধতিতে দেখো তারা কি করছে, নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার পর আবার সাথে সাথে সেখান থেকে আরেকটা বিভাজন হয় এবং সাইটোকাইনেসিস শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়।
টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় অঞ্চলে এন্ডোপ্লাজমিক জারিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জন্ম নেয় এবং পরে মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট পরিবর্তিত হয়ে কোষ প্রাচীর গঠন করে এবং দেখো কি হয়েছে, কোষ আবার তারা আস্তে আস্তে গঠন করে তারা একটা নতুন দুটো কোষ উৎপন্ন করছে। প্রাণী কোষের ক্ষেত্রে বিভাজনের মাধ্যমে কোষের মাঝামাঝি কোষ পর্দায় উভয় ধাপ পাশে দুটি খাঁজ তৈরি হয়। এই যে এখানে দেখো, এখানে খাঁজ দেখা যাচ্ছে, উদ্ভিদ কোষে খাঁজটা অতটা স্পষ্ট নয়। এবং এইভাবে তারা কি করে, একটা উদ্ভিদ কোষ থেকে চারটি, আবার এই কোষগুলো আবার একটা যে নতুন যে কোষ উৎপন্ন, এগুলো আবার বিভাজিত হয়ে যায়। তাহলে একটা থেকে চারটা কোষ উৎপন্ন হয় মাইটোসিসে। ফলে দেখা যায় আমাদের হাতগুলো লম্বা হয়, পা লম্বা হয়, দৈর্ঘ্যে আমরা বাড়ি, গাছেরও তাই, গাছের কাণ্ড বড় হয়, ভ্রূণ মুকুল বড় হয়, পাতায় বড় হয়, কারণ মাইটোসিস পদ্ধতিতে দেহ বিভাজন ঘটে এবং দেহকোষে বৃদ্ধি পায়। এবার আসো মিউসিসটা কি? মিউসিসে একবার মাত্র বিভাজন ঘটে, একটা নিউক্লিয়াসে একবার বিভাজন হয়ে মাত্র দুটো কোষ উৎপন্ন হয়। এবং সেটা কীরকম হয় তোমরা দেখতে পারো, সেটা হলো আমরা যদি এখানে দেখি ছোট্ট করে তোমাদেরকে দেখাতে পারি যে একটা ক্রোমোজোম আসবে মাতৃকোষ থেকে, একটা ক্রোমোজোম আসবে পিতৃকোষ থেকে, এবং সেখান থেকে একটা জাইগোট তৈরি হবে, যার ফলে ক্রোমোজোম তোমার পিতা এবং মাতা দুজনেরই বৈশিষ্ট্য ধারণ করে তার জাইগোট তৈরি করে। এটা কিন্তু সাধারণত এই জন্য আমরা দেখি উদ্ভিদের ক্ষেত্রে হয় আম গাছের মতো হয়, জাম গাছের মতো হয়। আর প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখি যদি ধরো একজন লম্বা আর একজন মাঝারি গড়নের বাবা মার সন্তান হবে, দীর্ঘ এবং মাঝারি দু ধরনের হতে পারে শিশুরা। তো এটা হলো তোমার ক্রোমোজোমের বিন্যাসের কারণে এবং মিউসিস কোষ বিভাজনের কারণে। এখানে দেখো, এখানে আছে 2n। 2nটা কি? এটা হলো তোমার জনন কোষ, পিতৃ আর মাতৃ 2n। এটা হলো ধরো মাতা জনন কোষ, মাতা, এটা হলো জনন কোষ। এটাকে আমরা এইভাবে চিহ্নিত করতে পারি। পিতা, এটা হলো পিতা, এটা হল পিতার জনন কোষ। এখন এখান থেকে দেখো, এই জনন কোষটার থেকে কি হবে, এখান থেকে একটা এন আসবে, আবার এখান থেকে একটা এন আসবে, এই দুইটা মিলে একটা জাইগোট তৈরি হবে, 2n হলো। এইটাই হলো মিউসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। মিউসিস কোষ বিভাজনে কি হয়, আমাদের মূলত 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে দেহকোষে থাকে, আর 1 জোড়া ক্রোমোজোম হলো সেক্স ক্রোমোজোম, যেটার দ্বারা সাধারণত লিঙ্গ নির্ধারিত হয় যে শিশু পুরুষ ছেলে হবে না মেয়ে হবে শিশু। এবং সাধারণত ফুলের বেলায় এই ফুলটা পুরুষ ফুল, পুংফুল না স্ত্রী ফুলের অংশগুলো নির্ধারিত হয়, যেগুলো আমরা পরাগায়নের মাধ্যমে দেখতে পাবে। ডিম্ব কোষ থাকে, তারপর পরাগরেণু থাকে, সেভাবে তারা মিলিত হয়ে একটা জাইগোট তৈরি করে। আর প্রাণী কোষের ক্ষেত্রেও তাই হয়, শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের মাধ্যমে একটা জাইগোট তৈরি হয়। এবং মিউসিসের বৈশিষ্ট্য হলো কি, নিষিক্তকরণের মাধ্যমে কী হবে, ডিপ্লয়েড জীবের জনন কোষ, হ্যাপ্লয়েড জীবের জাইগোট মিউসিসে ঘটে। এই ধরনের কোষ বিভাজন একটি কোষ থেকে 4টি কোষে সৃষ্টি হয়। আচ্ছা, আমি ওখানে তোমাদেরকে একটা ভুল বলেছি যে দেহকোষে কিন্তু সাধারণত ক্রোমোজোমের সংখ্যা মানে মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, কিন্তু মিউসিসে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। কেমন করে অর্ধেক হয়ে যায় দেখো, এখানে 2n থেকে একটা n আসলো, এখান থেকে n থেকে আরেকটা n আসলো, এসে পরে তারা দুটা মিলে একটা কোষ তৈরি করলো। তাহলে মিউসিস হলো হ্রাসমূলক বিভাজন, আর ক্রোমোজোম হলো মাইটোসিস হলো সমবিভাজন। মাইটোসিসে ক্রোমোজোমের সংখ্যা কোনো পরিবর্তিত হয় না, যেহেতু সমভাবে ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে যায়, সেই জন্য আমাদের হাত পা সম আকারে লম্বা হয়, আমাদের বডিটা সমভাবে লম্বা হয়। কিন্তু জনন কোষে এটা আলাদা। জনন কোষ হচ্ছে হ্রাসমূলক বিভাজন। একটা ক্রোমোজোম আসবে মাতৃকোষ থেকে, যেটা ধরো একটা শুক্রাণু, যদি এখানে পিতা থেকে একটা শুক্রাণু আসবে, আর এখান থেকে একটা শুক্রাণু মায়ের এখান থেকে আসবে মাতৃকোষে, যেটাকে বলবো আমরা ডিম্বাণু থেকে একটা ক্রোমোজোম আসলো, এসে ওরা জাইগোট তৈরি করলো, এটা হলো জাইগোট। এখন জাইগোটে কী হয় দেখো,
যদি সাধারণত জননকোষ এক্স ওয়াই থাকে, মানে পিতৃকোষে এক্স ওয়াই থাকে, মাতৃকোষে এক্স এক্স থাকে। এখন যদি এখান থেকে তোমার কী আসে, এখান থেকে এক্স আসলো, আর এখান থেকে তোমার এক্স আসলো, তাহলে কি হয়ে গেল, এটা হলো কন্যা শিশু। এটা কি হয়ে গেল, কন্যা শিশু। এটা হয়ে গেল কন্যা শিশু, এটা কন্যা শিশু হয়ে গেল, কন্যা শিশু। আর এখান থেকে কি হয়, ধরো এখান থেকে একটা ক্রোমোজোম আসলো ওয়াই, আর মায়ের কাছ থেকে আসলো এক্স, এটা মিলে কি হলো, এটা হয়ে গেল, এটা হয়ে গেল ছেলে শিশু। এটা হলো ছেলে শিশু। তাহলে কি হলো, এই ওয়াই ক্রোমোজোমের জন্যই কিন্তু শিশুটা হয়ে গেল, ওয়াই ক্রোমোজোমের জন্য শিশুটা হয়ে গেল, ওয়াই ক্রোমোজোমের জন্য শিশুটা হয়ে গেল ছেলে, আর এখানে এক্স এক্স ক্রোমোজোমের জন্য শিশু হয়ে গেল মেয়ে। তাহলে দেখা গেল, দেখো যে শিশুর লিঙ্গ নির্ধারিত হয় পিতৃ ক্রোমোজোম দ্বারা, মাতৃ ক্রোমোজোম দ্বারা নয়। তোমরা দেখবে যে আমাদের সমাজে সাধারণত কোনো ঘরে 4-5টা মেয়ে হয়ে গেলে বাড়িতে সবাই বলতে থাকে যে কেন মেয়ে হলো, কেন মেয়ে। এটার জন্য তো মায়ের কোনো দোষ দেওয়া যায় না, কারণ মায়ের কাছে এক্স এক্স ক্রোমোজোমই থাকে আর পিতার কাছে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে। তাই পিতৃকোষ থেকে যদি ওয়াই ক্রোমোজোম না আসে তাহলে কখনোই শিশু ছেলে হবে না। যদি এক্স এক্স ক্রোমোজোম মায়ের কাছে আসে তাহলে সব সময় শিশু হবে মেয়ে, আর যদি পিতৃকোষ থেকে ওয়াই আসে তাহলে শিশু হবে ছেলে। তাহলে এখানে মায়ের কোনো দোষ আমরা দিতে পারবো না। আমরা বলতে পারবো যে ছেলে সন্তান হওয়ার জন্য যে ক্রোমোজোম দরকার সেটা পিতৃকোষেই থাকে, এটা মাতৃকোষে থাকে না। এখন আমরা দেখব মিউসিসটা কোথায় ঘটে। মিউসিসটা সাধারণত জনন কোষে ঘটে এবং তোমার উন্নত প্রাণী, ধরো পেয়ারা, যেগুলো বীজ হয়, নারকেল, এগুলোতে কি হয়, এগুলোতে পরাগধানী এবং ডিম্বকে মিলনের মাধ্যমে তোমার মিউসিস ঘটে থাকে। মিউসিস কোষ বিভাজনে সাধারণত তোমার যেটা আমি বলেছি যেটা হলো হ্রাসমূলক বিভাজন, প্রথমে একটা এন হয়, পরে তারা মায়ের থেকে একটা ক্রোমোজোম আসে, পিতা থেকে এসে জাইগোট তৈরি করে, ফলে এটাকে আমরা হ্রাসমূলক বিভাজন বলে থাকি। এখন দেখো তোমাদের এটা কি হলো, মিউসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে 4টি অপত্য কোষের তৈরি হয় এবং এখানে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। আর মাইটোসিসে একটা কোষ থেকে 2টি কোষ তৈরি হয়, কিন্তু সেখানে ক্রোমোজোমের সংখ্যা 22 জোড়াই থাকে। কেন 22 জোড়া থাকে, তোমরা ছবিতে দেখিয়েছিলাম যে 22 জোড়া ক্রোমোজোম সমানভাবে ভাগ হয়ে 2টা কোষ তৈরি করে। আর তোমার মিউসিসে কিন্তু হ্রাস হয়, ঠিক আছে। এখন আমরা দেখতে পারবো যে বংশগতিতে এটা কে করছে। ক্রোমোজোমের ভেতর কী থাকে, ডিএনএ এবং আরএনএ। ডিএনএটাই কি, ডিএনএ হলো মূলত ক্রোমোজোমের বংশগতির ধারক ও বাহক। ডিএনএর কারণে পেয়ারা গাছ পেয়ারা গাছের মতো হয়, আম গাছ আম গাছের মতো হয়, জাম গাছ জাম গাছের মতো হয়। এবং তোমরা দেখবে লম্বা বাবা মায়ের ছেলে মেয়ে লম্বা হয়, খাটো বাবা মায়ের ছেলে মেয়ে খাটো হয়। এটা কারণ হচ্ছে ডিএনএ। এবং দেখা যাচ্ছে যে বংশগতিতে যে বৈশিষ্ট্যগুলো থাকে ক্রোমোজোমগুলো, সেই বৈশিষ্ট্যগুলো কোথায় নিয়ে আসে, শিশুর কাছে নিয়ে আসে, ফলে শিশু সেই বংশগতির বৈশিষ্ট্যগুলো সবসময় বহন করে। এখন তোমরা বলতে পারো যে সবসময় কি এরকম হতে পারে, কখনো কখনো বিপর্যয় ঘটে, কখনো কখনো তোমার ক্রোমোজোম মিলনের সময় যদি কোথাও বিপত্তি ঘটে তখন দেখা যায় শিশু বিকলাঙ্গ হয়, কিংবা ধর লম্বা বাবা মায়ের ছেলে মেয়ে খাটো হয়ে গেল, কিংবা ধরো কালো বাবা মায়ের ছেলে ফর্সা হয়ে গেল, অথবা ফর্সা বাবা মায়ের ছেলে কালো হয়ে গেল। এটা কোকড়া চুল আছে কিন্তু সেটা লম্বা চুলগুলো স্ট্রেইট হয়ে গেল। এটার কারণ কিন্তু কিছুটা ওই যে যখন তার মিলিত হয় তখন কোষের কিছু মাঝখানে কোনো ট্রান্সমিশনের প্রবলেমের কারণে এটা হতে হবে। অনেক সময় শিশু বিকলাঙ্গ হয়। কেন শিশু বিকলাঙ্গ হয়, এটার জন্য তোমরা উপরে ক্লাসে দেখতে পাবে যে এটাকে বলা জেনেটিক্যাল বিপর্যয়। ডিএনএ বিপর্যয়ের কারণে এই শিশু বিকলাঙ্গ হয়ে থাকে। আরও পারিপার্শ্বিক কারণও আছে। এবং ডিএনএ কে আবিষ্কার করেছিলেন, ডিএনএ আবিষ্কার করেছিলেন গ্রেগর জোহান
মেন্ডল। এবং উনি কী করলেন, উনি একটা জিনিস করলেন যে জীবে যদি উন্নত ধরো অনুন্নত জীবের সাথে যদি উন্নত ধরনের জীবের মিলন ঘটানো যায়, তখন আমরা উন্নত ধরনের জীব পেতে পারি অথবা উন্নত ধরনের প্রাণ। এবং উনি প্রথমে জীবে মানে উদ্ভিদে এটা প্রয়োগ করেছিলেন, পরবর্তীতে গ্রেগর জোহান মেন্ডেলের এই সূত্রটা মানুষের মধ্যে প্রয়োগ করা হয়। এবং তোমরা জানো যে পরবর্তীতে আমরা দেখি যে বিয়ের সময় দেখা যায় যে খাটো মায়ের জন্য লম্বা ছেলে পছন্দ, খাটো মেয়ের জন্য লম্বা ছেলে পছন্দ করা, অথবা লম্বা মেয়ের জন্য মাঝারি গড়নের ছেলে হয়, খাটো হতে হলো অসুবিধা। কারণ হলো পরবর্তী জেনারেশন যেন খাটো না হয়, তারা যেন লম্বা হয় অথবা তার জন্য একটু ডিফারেন্ট হয়। সেই জন্য এই মানুষের ক্ষেত্রেও কিন্তু বিয়ের সময় এই বাছগুলো আমরা করে থাকি। আর উদ্ভিদের ক্ষেত্রে এখন তোমরা দেখবে, তোমরা নানা ধরনের ধান চাল, আমরা আমাদের উন্নত ধরনের ধান, উন্নত ধরনের উদ্ভিদ মানে সবজি পেয়ে থাকি। এটা কারণ হলো এই মেন্ডেলিফের গ্রেগর জোহান মেন্ডেলের সূত্রটা প্রয়োগ করেই আমরা এটা করতে পারছি। জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। যেমন মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই জিন কর্তৃক নির্ধারিত হয়। যেটা আমি বলেছি যে এটা হলো তোমার একদম বংশ পরম্পরা নিয়ে আসে। মানুষের মতো অন্যান্য প্রাণী তো এই বৈশিষ্ট্যগুলো ধারণ করে এবং উদ্ভিদেও তাই হয়। এরপরে আসে তোমার দেখো আরএনএ কি। আরএনএ হচ্ছে ডিএনএ মতোই, এরা হলো তোমার রাইবোনিউক্লিক অ্যাসিড। এটাও তোমার জীবে বংশগতির ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য ধারণ করে। তারপর হলো যে মিউসিস কোষ বিভাজনের দ্বারা বংশ, আমরা যেটা জানলাম এখন, তাহলে আমি এখানে শেষ করব যে মাইটোসিসের দ্বারা হচ্ছে জীব বা উদ্ভিদের দেহকোষ বিভাজিত হয় এবং দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর পার্শ্বে এবং লম্বায় বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর তোমার মিউসিসে কি হয়, জনন কোষে লিঙ্গ নির্ধারিত হয় এবং জনন কোষ নিয়ন্ত্রিত হয়, জননকোষের নির্ধারণ ঘটে মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে। এবং সাধারণত মিউসিসের মাধ্যমে তোমার বংশগতির ধারা, যেমন চুলের রং, চোখের রং, এগুলোও চিহ্নিত হয়। ফলে আমরা এই দুটো জিনিস শিখলাম এই অধ্যায় থেকে। আর তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, দেখো বলা হবে যে কোষ বিভাজন কাকে বলে, মিউসিস কোষ বিভাজনকে কেন হ্রাসমূলক বিভাজন বলে। আমি বলেছি কারণ একটা নিউক্লিয়াস থেকে মানে দুটো ক্রোমোজোম থেকে একটা ক্রোমোজোম হয়, সেজন্য এটাকে হ্রাসমূলক বিভাজন। দুটো একটা একটা করে এসে পড়ে, পিতৃ থেকে মাতৃ থেকে একটা একটা করে এসে পড়ে 2n তৈরি করে, এই জাইগোট তৈরি করে, ফলে এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। তারপর তোমার হচ্ছে উদ্ভিদে কেন বলা হয়, তোমাকে এটা কিন্তু ছবি এঁকে ব্যাখ্যা করতে হবে। তারপর আছে উদ্ভিদের বিভাজন প্রক্রিয়া দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে তা তোমরা ব্যাখ্যা করো। এটা কিন্তু আমরা ব্যাখ্যা করেছি প্রোফেসটা, এবং এটা অত্যন্ত উল্লেখযোগ্য একটা পর্যায়ে, তোমরা সেটা আঁকবে ছবিটা এবং ব্যাখ্যা করে দিবে। তারপরে আছে মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটি গুরুত্ব উদ্ভিদের জীবনে কতখানি তা বিশ্লেষণ করে। এখানে কি বলেছে যে নিবেদিতাদের গ্রামে বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখলো ছোট পেয়ারা গাছটি 6 মাসের মধ্যে অনেক লম্বা হয়েছে। সে তার মাকে জানালো কোষ বিভাজনের কারণে এমন হয়েছে। পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলেন এবং মেয়ে মাকে জিজ্ঞেস করলো, মা তুমি মাটিতে সার দিচ্ছ কিন্তু পাতায় পৌঁছাবে কী করে? মা তাকে জানালেন এটি একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে হয়। এখন তোমাদের বলতে হবে এটা কোন বিশেষ প্রক্রিয়া। এটা হলো ওই যে খনিজ লবণ শোষণ করে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ পাতায় তার খাদ্য পৌঁছে দেয়, সেই প্রক্রিয়াটা তোমাকে ব্যাখ্যা করতে হবে ছবি সহ। তাহলে ঘ নম্বর উত্তরটাও পেয়ে গেলে। খনিজ লবণ শোষণ, যেখান থেকে উদ্ভিদ কীভাবে মূলের মাধ্যমে রস শোষণ করে, সেটা অভিশ্রবণ প্রক্রিয়া কীভাবে কাণ্ড দিয়ে পাতায় যেয়ে সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে। তোমাকে এই খনিজ লবণ শোষণ প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে এবং ছবি দিয়ে একে দেখাতে হবে। তো তোমাদের আজকে ক্লাসটা ছিল কি, জীবের বংশবৃদ্ধি ও বংশগতি। একটা প্রশ্ন আছে ক, খ, গ, ঘ। আমি কিন্তু 4টা প্রশ্ন উত্তরে আলোচনা করেছি। আশা করি তোমরা বিষয়টা পরিষ্কার করে বুঝেছো এবং জীবের বংশগতি বৃদ্ধি এটা দেখলে তোমরা আরও পরিষ্কারভাবে লিখতে পারবে এবং বুঝতে পারবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের ক্লাস 9-এও এই চ্যাপ্টারগুলো কাজে লাগবে। আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। খুদা হাফেজ, বাই।